সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন ওরা কারা, লেখক সৌরভ সিনহা। গল্পের প্রধান চরিত্রে সুদেশনা, ডক্টর মাইতি, রুগী, দিদা এবং অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প ওরা কারা। আমার মোবাইলের কল লিস্টে অয়নের 3টে মিসড কল দেখাচ্ছে। অয়নটা সারাদিন সন্দেহ হয় যে আমি নাকি সবসময় ডাক্তারদের পটানোর জন্য তাদের পিছনে পিছনে ঘুরি। অয়ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে। 2-3 নাম্বারের জন্য তার কিছু পরীক্ষায় সিলেকশন হয়নি। আর আমি ব্যাঙ্গালোর থেকে জিএনএম পাশ করে ইন্টারভিউ দিয়ে সরকারি নার্সের চাকরি পেয়েছি। এখন পুরুলিয়াতে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরতা। সে কারণে তিনি আমাকে কিছুটা হিংসা করেন আর ইনসিকিউরিটিতে ভোগেন। আসলে আমাকে ডক্টর মাইতি দেখেছিলেন বলে ব্যস্ত ছিলাম। একটা মেয়ে পেশেন্টকে জেনারেল ওয়ার্ড থেকে আইসোলেটেড কেবিনে ট্রান্সফার করতে হবে। মেয়েটা নাকি রাতের বেলা বিকট আওয়াজ ও অসংলগ্ন আচরণ করছে। এতে যথারীতি অন্য পেশেন্টদের সমস্যা হচ্ছে। মাইতি স্যার বললেন, মেয়েটার মনে হয় অ্যানিমিয়ার সাথে স্কিজোফ্রেনিয়ারও সমস্যা আছে, একটু সুস্থ হোক ওকে মেডিকেল কলেজে রেফার করে দেবো। এই সুদেশ না, দেখো ও চ্যানেলটা খুলে ফেলেছে, আবার একটু করে দাও না। আর শোনো, রাতে চিৎকার করলে মির্জোলাম ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে দেবে, কেমন? আমি মেয়েটার মুখের দিকে তাকালাম। মুখটা দেখে কেমন যেন মায়া হলো। 24-25 বছরের একটি মেয়ে, কিন্তু কিন্তু কঙ্কালসার চেহারা। রক্তবর্ণের চোখ দুটো দেখলে ভীষণ ভয় হয়। চোখের দৃষ্টিও কেমন উদ্ভ্রান্ত। মেয়েটার ভাই বা দাদা কেউ একজন সাথে এসেছে। সেই ছেলেটি একটা খয়েরি টি শার্ট আর ময়লা জিন্স পরে আছে। তার চোখে মুখেও একই রকম ভয় আর হতাশার ছাপ। মেয়েটা রাত অবধি ঠিকই ছিল। হাসপাতালে জলজলে ডাল আর ট্যাটেলের ঝোল দিয়ে ভাতও খেয়ে নিল। ওদিকে সিস্টার রুমে আমি একাই বসে আছি। আরেক নার্স বিদিশা মেডিকেল লিভে আছে। আসলে উডবির সাথে সে শিলং বেড়াতে গেছে। রাত তখন 11:30 কি 11:45 বাজে। হঠাৎ করে করিডোর পার করে মেয়েটার গোঙানি আর চিৎকার কানে এলো। না, আমি যাব না, যাব না, তোরা চলে যা, চলে যা বলছি। না, যাব না, যাব না আমি। আমি সিস্টার রুম থেকে দৌড়ে গেলাম। মেয়েটার কেবিন অন্ধকার। মেয়েটার বেডটা কে যেন জোরে জোরে দোলাচ্ছে। করিডোরের অল্প আলো কেবিনের দরজা দিয়ে ঢুকছে। একটা পুরুষ আর একটা মহিলা বেডের কাছে দাঁড়িয়ে চাপা স্বরে হাসছে। দেখলাম মহিলাটার মাথার বড় চুলের জটা মাটিতে এসে ঠেকেছে। পুরুষটা দশাশই লম্বা, মুখে বিশাল বড় গোঁফ আর দাড়ির জঙ্গল। এরা কারা? মেয়েটার ভাই তো বিকেলেই চলে গেছে। সাথে ঘর পচে গেলে যেরকম গন্ধ পাওয়া যায়, ঠিক ঠিক সেরকম একটা দুর্গন্ধ নাকে আসতে লাগলো। হাসপাতালে ফিনাইলের গন্ধকে ছাপিয়ে সেই খরপোচা গন্ধটা আমার নাকে প্রকটিত হয়ে উঠল। ঘরটা যেন প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। অথচ এই কেবিনে তো এসি নেই। কিছুক্ষণ হতবিহ্বল থাকার পর লাইটের সুইচ টিপলাম, কিন্তু কই, কেউ তো কোথাও নেই। একটা ঠান্ডা হাওয়া যেন স্লাইডিং উইন্ডো দিয়ে বেরিয়ে গেল।
জানলার পাশে দেবদারু গাছের ডালপালাগুলো সেই হাওয়ায় দুলে উঠল। মেয়েটা আমার হাতটা ধরে কাঁদতে লাগলো। ওরা আমাকে নিয়ে যাবে গো দিদি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মেয়েটার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করলাম। এই অপার্থিব দৃশ্যাবলী দেখে একটা ভয়ের স্রোত যেন আমার সারা শরীরে খেলে গেল। নার্সিং করতে এসে প্রতিদিন মৃত্যু দেখেছি, কিন্তু কিন্তু এত ভয় আর কোনোদিন পাইনি। পরের দিন বিকালে মেয়েটা দিদা হাসপাতালে মেয়েটাকে দেখতে এলেন। বৃদ্ধা মহিলাটি একটা ময়লা শাড়ি পরে আছে। শাড়ির খুঁটে কয়েকটা টাকা পয়সা বাঁধা আছে। সাদা পলিথিনের প্যাকেটে কটা কলা, আপেল আর শশা নিয়ে এসেছেন নাতনির জন্য। আমি গত রাতের ঘটনা গোপন করে মেয়েটার ব্যাপারে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম। ভদ্রমহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কি বলবো গো দিদিমণি, কি বলবো? সবই আমার কপাল গো দিদিমণি, সবই আমার কপাল। মেয়েটার বাপ পিচার সাধনা করতো গো। সেই পিচাসি একদিন ওর বাপ মা দুটোকেই মারলে। ভাবলাম ধার দেনা করে বাপ মা মরা মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু মুখ পুরিটা নিজের বাপের মতো হাকিনি সাধনা শুরু করলে। পিচাস হাকিনি এদের কি আর সবাই বশ করতে পারে গো দিদি? ও বশ করবে কি? উল্টে ওকেই হাকিনি ধরলে। পিচাস আর হাকিনি ওর ঘাড়ে চড়ে ওর রক্ত চুষছে। কতবার জানো গো দিদিমণি, কতবার হাসপাতাল থেকে রক্ত দিল। পিচাস ওর বাপ মাকে নিয়ে গেছে, এবার ওকেও নিয়ে যাবে গো দিদিমণি, ওকেও নিয়ে যাবে। এই বলে তিনি শাড়ির খুঁটে নিজের চোখ মুছলেন। আগে হলে পরে এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু এখন এসব কথা শুনে বাপ মা মরা মেয়েটার জন্য আমারই দুঃখ হতে লাগলো। মেয়েটা একটা আপেলের অর্ধেকটা খেলো, অর্ধেকটা আপেল আমাকে দিতে এলো। আমি মেয়েটার চুলে পিলি কেটে বললাম, তুই আগে সুস্থ হ, তারপর খাওয়াবি আমায়, কেমন? এনে একটা ক্যাডবেরি খা। ডেয়ারি মিল্কটা পেয়ে মেয়েটার ম্লান মুখে যেন কিছুটা আনন্দের ঝিলিক দেখা দিল। রাতের বেলা আগের রাতের ঘটনারই পুনরাবৃত্তি হলো। সেই মেয়েটার গোঙানি, অপার্থিব জীবদের চাপা হাসি, খড়পোছা গন্ধ আর ঘরের শীতল অনুভূতি। তবে এবার আর অতিপ্রাকৃত কিছু দেখতে পেলাম না। যন্ত্রের মতন ইঞ্জেকশন পুশ করে কেবিনটা ছেড়ে দ্রুত বেরিয়ে এলাম। ভয় আমার বুক ধুকপুক করছে। ভয় কাটাতে আমি অয়নকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলাম। হ্যালো অয়ন। হ্যাঁ বল। কি করছিস? এই তো পড়ছি। আসলে প্রচন্ড বোরিং লাগছিল রে। কি হয়েছে? আমার রুমটা দেখবি? ওকে দেখা। দাঁড়া, ফ্লিপ ক্যামেরাটা অন করছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। সুদেশ না, কি দেখাচ্ছি সেটা? কি বলছিস? দরজাটা শক্ত করে ধরে একটা রোগা মতো মেয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর একটা লোক আর একটা মহিলা মিলে মেয়েটাকে টানতে টানতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। কই কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এই তো স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা হঠাৎ করে নিজের থেকে বন্ধ হয়ে গেল। রুমের টিউব, করিডোরের লাইটগুলো একবার দপ করে নিভে গেল। তারপর টুনি লাইটের মতো সেগুলো চলতে নিভতে লাগলো। সেই খড়পোছা গন্ধটা এবার সিস্টার্স রুমেও পাওয়া গেল। সেই সঙ্গে রুমটাও প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। করিডোর দিয়ে মেয়েটার গোঙানির শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে এদের চাপা হাসির শব্দ। ছেড়ে দাও, আমি তোদের সাথে যাবো না,
আমায় ছেড়ে দে রে, আমি বিয়ে করে সংসার করবো, আমায় তোরা নিয়ে যাস না, শব্দটা নিয়ে যা। করিডর দিয়ে ক্রমশ মেন গেটের দিকে যাচ্ছে। একটা সময় সেটা মিলিয়ে গেল। আমার পা দুটো যেন অসাড় হয়ে গেছিল। সম্বিত ফিরে পেয়ে কেবিনের দিকে দৌড়ালাম। দেখলাম মেয়েটা অনেক শান্তি নিয়ে ঘুমাচ্ছে। আমি আমি সঙ্গে সঙ্গে পালস আর হার্টবিট চেক করলাম। আমার গলাটা ভারী হয়ে গেল। শশা, কলা, আধখাওয়া আপেল, ডেয়ারি মিল্কের নীল প্যাকেটটা টুলের উপর যেমন রাখা ছিল তেমনই আছে। শুধু মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হার্টস আর পালস বিট চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সৌরভ সিনহার লেখা ওরা কারা। গল্পের সূত্রধার ও অয়নের চরিত্রে সূর্য, সুদেষ্ণার চরিত্রে পুষ্পিতা, ডক্টর মাইতির চরিত্রে অঞ্জন, রুগীর চরিত্রে অদিতি এবং দিদার চরিত্রে শর্মিলা। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। ওরা কারা গল্পের লেখক সৌরভ সিনহাকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।